সান্দাফু কালাপোখরি পাহাড়ের নিচে থেকে উৎপত্তি হয়েছে ফেদি নদীর। এই নদীর উপত্যকায় হাতে গোনা কয়েকটা গ্রাম আছে, যার মধ্যে একটা হলো ফেঞ্চেটার। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঘেরা গ্রাম, নদী, উপত্যকার সবুজ ধাপচাষ আর জনজীবন, এইসব উপলব্ধি করতেই এবারের ভ্রমণ। আমরা উঠেছি এই হোমস্টেতে, একেবারে নদীর ধারে। হোমস্টে নতুন তৈরি হয়েছে, এখনো সৌন্দর্যায়নের কাজ চলছে। এই দাদা ছাং খাওয়ার জন্য বাঁশের পাত্র তৈরি করছেন। কিছুক্ষণ পরে সূর্যাস্ত হবে, নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। এখানে প্রচুর পাখি আসে, যার মধ্যে বেশিরভাগই মাছের লোভে। এই পাখিটাকে সবসময় এখানে থাকতে দেখেছি। শিকারের পর এখানেই ডানা শোকায়। এই জায়গার আরেকটা আকর্ষণ হলো এই নদী দ্বীপ। ফেদি খোলা উপর থেকে নামার সময় হোমস্টের একটু আগে ভাগ হয়েছে, আর গিটারের মতো আকৃতির একটা দ্বীপ তৈরি করেছে। গাছপালায় ঢাকা ছোটখাটো একটা দ্বীপ। দ্বীপে যাওয়ার ব্যবস্থা আছে। হোমস্টে কর্তা পেম্বা লেপচাজি পথ দেখিয়ে দিলেন। পাথরে পা দিয়ে দিয়ে যেতে হবে। নদী দেখলাম তেমন একটা গভীর নয়। দ্বীপে দাঁড়িয়ে নদীর দুপ্রান্তই দেখা যায়, আবার সামনে নদীর মিলনও দেখা যায়। কিছুক্ষণ পরে দিদি চা পকোড়া নিয়ে এলেন। ফেঞ্চেটার এমনিতেই নির্জন গ্রাম। এই দ্বীপে থাকলে নিজেকে আরো বিচ্ছিন্ন করে নেওয়া যায়। ইচ্ছে হলে এখানে সারাদিন নিজের সঙ্গেই কাটানো যায়। এখানে টেন্টে থাকার ব্যবস্থাও আছে। অন্ধকার হওয়ার পরেও অনেকক্ষণ ছিলাম, তারপর হোমস্টে ফিরে এলাম। এখন হোমস্টে আরো সুন্দর লাগছে। সন্ধ্যায় দিদি বানাচ্ছেন ছুরপির মোমো। ছুরপির অনেক রকম পদ আগে খেয়েছি, ছুরপির মোমো এই প্রথমবার খেলাম। খুবই ভালো লাগলো, সঙ্গের চাটনিও দারুণ হয়েছিল। পরে পরে যা বুঝলাম, দিদির রান্নার হাত খুবই ভালো। মোমোর জন্য আলাদা টাকা দিয়েছিলাম। আরও অনেক রকম খাবার আলাদাভাবে টাকা দিলে এনারা রান্না করে দেন, যেমন দেশি মুরগি, ট্রাউট মাছ, ব্যাম্বু চিকেন। হোমস্টের নির্ধারিত মেনু হলো জলখাবারে ডিম, দুপুরে মাছ, সন্ধে চা পকোড়া আর রাত্রে চিকেন। আমরা একদিন বাজারের মাছের বদলে লোকাল ফার্মের ট্রাউট দিতে বলেছিলাম। এখানে এভাবে কলা গাছের বাকলে ট্রাউট বিক্রি হয়। এগুলো রেইনবো ট্রাউট। এর নাম ইয়ং, বাড়ির সব থেকে ছোট সদস্য। পাহাড়ের সবাই ট্রাউটের ঝোল পছন্দ করেন, আমার এইরকমই ভালো লাগে। জলখাবার বাগানে বসেই খেলাম। আলু পরোটা, ঘুগনি আর এগ পোচ। হোমস্টেতে মোট 4টে ঘর আছে। 2টো ঘরের দরজা বাগানের দিকে আর 2টো ঘরের দরজা নদীর দিকে। বাগানের দিকের ঘরগুলো সিঁড়ির কারণে একটু ছোট হয়ে গেছে। জানালা দিয়ে নদী দেখা যায়। আমি ছিলাম নদীর দিকে। এখানে কমন বারান্দা আছে, আর ঘরগুলোও তুলনামূলকভাবে একটু বড়। নদীর ভিউ অনেক প্রশস্ত এই ঘরের জানালা থেকে। এখানে থাকা খাওয়ার খরচ মাথাপিছু 1500 টাকা একদিনের জন্য।
পেম্বা লেপচে জি আরএমপি ডাক্তার আর ওনার স্ত্রী বিউটিশিয়ান। এরপর পায়ে হেঁটে ঘুরতে বেরোলাম। খরস্রোতা নদী, স্কোয়াশের বাগান, সবুজ গাছপালা, কাঠের ছোট ছোট ঘর, এই রকম সৌন্দর্যের জন্যই তো বিজনবাড়ি বিখ্যাত। শান্তিজি ওনার এই সুন্দর বাড়িতে নিয়ে এলেন। স্বাভাবিক সৌন্দর্য, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ নিপুণ হাতে সাজিয়েছেন। एरपर पड़ल हिलिंग वैली। इसको हिलिंग वैली कहते हैं क्योंकि हमारा एंसेस्टर जितना भी था ना, जब वो बीमार होता था, जैसे कि सीजनल फ्लू हो गया, ये सब बीमार होता तो यहाँ पर चलता था, क्योंकि यहाँ पर वो मेडिकल प्लांट ज़्यादा है ना। जैसे कि आप देखिए ये वाला, ये किडनी पेशेंट के लिए खाते हैं, लेकिन इसका कोई मेडिकल प्रूफ तो नहीं है। फिर भी ब्लैक जैक बोलता है इसको, ये भी तो वो इम्यूनिटी बूस्ट करता है इससे। ये तो बिगड़ी होता है, तो वो तो चाय बना के पीता है। ये वाला ये ना, हाँ, टॉन्सिल में। अच्छा, जैसे कि आपका हाथ कट गया तो ये ऐसा ऐसा करके डाल दीजिए, बस ज्वाइन हो जाता है। এখান থেকে আমরা চললাম ঝর্ণা দেখতে। নদীর কাছেই, কিন্তু পৌঁছাতে একটু সময় লেগে গেল, কারণ এখানে রাস্তা বলে কিছু নেই, এমনকি পায়ে চলা পথের রেখাও নেই। জলপ্রপাত দেখতে কোনো পর্যটক আসেন না, এইদিকে কোনো বাড়িঘরও নেই, তাই পথও নেই। এই সমস্ত ঝর্ণার কোনো নামও থাকে না। পেঞ্চিটার থেকে কাছাকাছির মধ্যে অনেক পর্যটন কেন্দ্র আছে, যেমন ধোত্রে, সান্দাফু, রিম্বিক, শ্রীখোলা, বিজনবাড়ি, লাঙ্গুরডাং, আলেটার, লোধমা ইত্যাদি। কিছুটা হাঁটার পর অন্য একটা গ্রামে এলাম। এখন অক্টোবরের মাঝামাঝি, ঠান্ডা পড়া শুরু হয়েছে। এখানে ছোট একটা ট্রাউট ফার্ম আছে, যদিও অবস্থা খুব একটা ভালো দেখলাম না। উপরে স্কোয়াশের মাচা আর নিচে অন্যান্য শাকসবজির চাষ হচ্ছে। আরো কিছুটা এগোনোর পর একটা মনেস্ট্রিতে এলাম। মনেস্ট্রিতে এখন কাজ চলছে। এখান থেকে ব্রিজ দিয়ে নদী পেরোলাম। কিছুটা এগোলে আরো একটা গ্রাম পড়তো। ওই গ্রামের পরে আর কোনো জনবসতি নেই। ওখান থেকেই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের শুরু। একদম শেষে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই যৌবাড়ি কালীপুখুরীর পাহাড়। বাঁদিক ডান দিকেও একটা দুটো গ্রামের পরেই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের জঙ্গল। এই মোটা জলের পাইপ দুটো একটা ছোট জলবিদ্যুৎ প্রকল্পের, ফেদি নদী থেকে জল নিয়ে যাচ্ছে। এবার হোমস্টের আগের এই ব্রিজ দিয়ে আমরা নদী পেরোবো। ফেদি নদীর উপরে এইরকম অনেক ঝুলন্ত সেতু আছে।
দুপুরে খাওয়ার পর আবার বেরোলাম। এবার গাড়িতে যাব, তবে ফেঞ্চেটার বাজার পর্যন্ত হেঁটে যেতে হবে, কারণ গ্রামের এই রাস্তা ধস নেমে বন্ধ হয়ে গেছে। বর্তমানে এই রাস্তা ঠিক হয়েছে, তবে শুধু বড় গাড়িই যাতায়াত করতে পারছে। ফেঞ্চেটার বাজার থেকে হোমস্টে 600-700 মিটারের মতো হবে। নিউ জলপাইগুড়ি থেকে ফেঞ্চেটার 120 কিলোমিটার। ছোট গাড়ির ভাড়া 6,000 টাকা, বড় গাড়ি 7,000 টাকা। দার্জিলিং 50 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি না এসে দার্জিলিংয়ের কোনো গ্রাম হয়ে এলে যাত্রাপথ আর খরচ দুটোই কিছুটা কম হবে। ফেঞ্চেটার বাজার খুব সুন্দর লাগলো। খাবারের অনেক দোকান আছে। এইসব দোকানে শুধু স্থানীয়রাই আসেন। এই দোকানে সব লোভনীয় খাবার আর জিনিসপত্র বিক্রি হয়। বেকারি আইটেম নিজেরাই তৈরি করেন। রেস্টুরেন্টও আছে। রাস্তার ধারের দোকানগুলো পর্যটকদের কথা ভেবে তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে অনেক পর্যটক যাতায়াত করেন। মানেভাঞ্জন থেকে যে রাস্তাটা ধোত্রে হয়ে শ্রীখোলা গেছে, এটাই সেই রাস্তা। ধোত্রে আর রিম্বিকের মাঝে ফেঞ্চেটার অবস্থিত। এই রাস্তা দিয়ে আগে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু একটু ভিতরে এত সুন্দর গ্রাম বসতি আছে জানতাম না। আরও কিছুটা যাওয়ার পর এখানে এলাম। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পের জল এখানে জমা হয়। তারপর এই বড় বড় পাইপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যায়। এই রাস্তা যার উপর গাড়ি যাচ্ছে, আমরা হেঁটে বেড়াচ্ছি, এটা আসলে একটা জলের ট্যাঙ্ক। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বিজনবাড়ির অনেক গ্রাম, দার্জিলিং, নামচির শিবমূর্তিও পিছন থেকে দেখা যাচ্ছে। ইয়ংয়ের কয়েকটা ছবি তুললাম। সন্ধ্যের পর হোমস্টে ফিরে এলাম। আজ ব্যাম্বু চিকেন খাওয়ার মন হলো। কাল এখান থেকে আমি যাব তিনচুলে। 10 বছর পর আবার যাচ্ছি।